ভিড় পায়ে বাড়িটার দিকে অগ্রসর হয় রেজওয়ান। প্রতিটা পদক্ষেপ খুবই সতর্কতার সাথে নিচ্ছে সে। দেখতে দেখতে বাড়ির খুব কাছে গিয়ে দাঁড়ালো নিঃশব্দে। দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে পেছনে নিজের সাথে থাকা লোকগুলোর দিকে তাকায় সে। অতঃপর হালকা ইশারা করতেই সামনে আসে দুজন। দরজাটা হালকা ধাক্কা দিতেই খুলে গেল তা। মনে হচ্ছে কেউ তা ভেতর থেকেই খুলে রেখেছে তাদের জন্য। অস্ত্র হাতে ভেতরে প্রবেশ করেই চারপাশটা দেখে নিল তারা। না, তেমন কাউকেই চোখে পড়ছে না। আদৌ কি এখানে কোনো মানুষের অস্তিত্ব আছে? ভাবতেই একে অপরের দিকে তাকালো তারা। অতঃপর কয়েকজন বাইরের দিকটা লক্ষ্য রেখে বাকিরা ভেতরে প্রবেশ করতে থাকলো একে একে। খানিকটা সন্দেহ হলো রেজওয়ানের। আকরাম কি ভুল তথ্য দিয়েছিল তাদের, নাকি তাদের আগমনের খবর আগেই পৌঁছে গিয়েছিল বারিশ বা বিহানের কাছে? ওরা কি আগে জানতো তারা আসবে? কোনো নতুন ফাঁদ লুকিয়ে নেই তো এখানে? ভাবতেই থমকে দাঁড়ালো রেজওয়ান। এক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দিকে। রাজের সামনে দাঁড়িয়ে আশেপাশে এক নজর চেয়ে রইল বারিশ। দেখে নিল নিবিড়, তুষার, নিলয় সহ সকলকে। কয়েক সেকেন্ড সময় নিয়ে তাকালো রুশানের দিকে, যেন সবাই আগে থেকেই চেনা জানা তার। অতঃপর রাজের দিকে চেয়ে বলল, তোমার বন্ধুদের ব্যাপারটাও শুনেছি আমি। বিপদে আপদে একে অপরের পাশে পাহাড়ের মতো দৃঢ় হয়ে দাঁড়াও। সারা জীবন এমনই থেকো। এমন সুন্দর সম্পর্কগুলোতে কখনো ফাটল না ধরুক। বলেই থামলো বারিশ। অতঃপর ফের বলল, কারণ একতার একটা জ্বলন্ত উদাহরণ হলো পিঁপড়া। সৃষ্টিকর্তা তাদের মাঝে আমাদের জন্য একটা চমৎকার মেসেজ দিয়ে রেখেছেন, একতাই শক্তি, বিভেদের ধ্বংস। রাজ নীরব থাকলেও পাশ থেকে নিলয় বলল, তুমি কি জানো, সাহস, শক্তি ও হিংস্রতায় সিংহের তুলনায় বাঘ এগিয়ে থাকলেও সিংহকেই কেন বনের রাজা ধরা হয়? বারিশ তার দিকে চেয়ে স্বাভাবিক স্বরে বলল, কারণ সিংহ একতাবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ। নিলয় ফের বলল, হ্যাঁ, সবাইকে কেবল পিঁপড়া ভেবো না। হালকা হেসে মাথা নাড়ালো বারিশ। অতঃপর আরোহীর দিকে চেয়ে বলল, আমার ছোট্ট ফপিকে এভাবে অপেক্ষা করানো ঠিক হচ্ছে না। আমরা অযথাই সময় নষ্ট করছি। উপস্থিত সকলে চেয়ে রইল তাদের দিকে। রাজের সামনে দাঁড়িয়ে বিপ্লবের ছেলে, যাকে কিছুদিন আগেই শিরচ্ছেদ করেছিল রাজ। কাজেই মুহূর্তটি উপস্থিত সকলের কাছেই আতঙ্কিত হওয়ার মতোই। তবে পরিস্থিতি স্বাভাবিক রেখে আশেপাশে এক নজর দৃষ্টি বুলিয়ে নিল রাজ। অতঃপর বারিশকে বসার জন্য সিট দেখিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণ করে নিল সে। ওদিকে স্থির হয়ে দাঁড়িয়ে রইল রেজওয়ান। চোখের সামনেই উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে নাহিদ ও নওশাদকে। তবে জীবিত নয়, মৃত, গলা কাটা অবস্থায়। ঠিক যেভাবে একটা ছাগল জবাই করার পর চামড়া ছাড়ানোর জন্য ঝুলানো হয়। তাদের কাটা গলা থেকে খানিকটা সময় পর টপ টপ করে রক্ত আছড়ে পড়ছে ফ্লোরে। দেখেই বোঝা যাচ্ছে জবাই করার খুব বেশি সময় অতিবাহিত হয়নি। তারা কি দেরি করে ফেললো? ভাবতেই একটা শ্বাস ছাড়লো রেজওয়ান। নাকি অন্য কোনো কাহিনী? কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়, কারণ এই অপারেশনের ব্যাপারে রাজ আর রেজওয়ান ব্যতীত কারো জানা ছিল না, রুশান কিংবা নিলয়দেরও না। তবুও এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে কিভাবে তা জানতে আমাদের ফিরে তাকাতে হবে সেই মুহূর্তটায়, যখন গতকাল এখানে উপস্থিত হয়েছিল আকরাম। আকাশের ব্যাপারে তথ্য দিতে এলেও তার অঙ্গভঙ্গি দৃষ্টি এড়োয়নি বারিশের। প্রসঙ্গ যদি কেবল আকাশই হতো তবে তো ফোনেই বলা যেত। গোপন স্থানটি খুঁজে বের করার প্রয়োজন হতো না। সন্দেহটা শুরু হয় এখান থেকেই। তবে তা আকরামকে বুঝতে দেয়নি বারিশ। নিজেকে স্বাভাবিক রেখেই শুনেছিল তার কথা, কারণ যাচাই করা ব্যতীত সিদ্ধান্ত নেওয়ার মতো ভুল বারিশ অবশ্যই করবে না। কাজেই আকরামকে যাচাই করতেই আর স্থান বদলায়নি সে। আজ রাজের বিয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই বিহানকে রেখে এসেছিল সেখানে। পরিষ্কারভাবে বলে দিয়েছিল অস্বাভাবিক কিছু বুঝতে পারলেই নাহিদ ও নওশাদকে হত্যা করতে, আর লাশগুলো রাজের লোকদের জন্য ফেলে রাখতে। বিহানকে সবটা বুঝিয়ে দিয়ে রাজের বিয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বারিশ। অতঃপর চারদিকে নজর রাখার জন্য নিজের লোকদের ছড়িয়ে দেয় বিহান, যাদের মাঝে একজন ছিল সেই চাওয়ালা, যার কাছ থেকে অপেক্ষার সময় রাস্তার পাশ থেকে রং চা খেয়েছিল রেজওয়ান। রেজওয়ান যখন বিল পরিশোধ করছিল তখনই তিনি খানিকটা দূরে গিয়ে কল দিলেন বিহানকে। ফোন রিসিভ হতেই সে স্বাভাবিক স্বরে বলল, রেজওয়ানকে আশেপাশেই দেখা যাচ্ছে, সে রাজের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীদের একজন। বিহান খানিকটা ভেবে বলল, এটা কি সেই রেজওয়ান যা স্ত্রী ও বাচ্চাকে অপহরণ করেও তাকে মচকানো যায়নি? লোকটা স্বাভাবিক স্বরে বলল, হ্যাঁ, তার মতো একজন লোক এখানে আসাটা মোটেও সুবিধাজনক নয়। মুহূর্তের মধ্যে কল কেটে বারিশকে ফোন দেয় বিহান। বারিশ তখন গাড়ি থেকে নামছিল মাত্র। ফোন পেয়েই থামলো সে। রিসিভ করতেই বিহান তাড়াহুড়ো করে বলল, রাজের এক গুরুত্বপূর্ণ ব্যক্তি রেজওয়ান, যে এখন আমার নাগালের মধ্যেই। আমরা চাইলে এখন তাকেও ফাঁদে ফেলে মেরে ফেলতে পারি। বিহানের এমন কথায় বারিশ স্বাভাবিক স্বরে বলল, জয়ের জন্য তাড়াহুড়ো করাটাও এক প্রকার পরাজয়ের সূচনা। চিন্তা করো না, তাদেরও সময় আসবে, তবে এখন নয়। বলেই কল কেটে দিল বারিশ। গাড়ি থেকে নেমেই এগিয়ে গেল গেটের দিকে। ওদিকে ফোন পকেটে নিয়ে নাহিদের পেছনে এসে দাঁড়ায় বিহান। কানের কাছে মুখ নিয়ে শান্তস্বরে বলল, তোমরা ভাগ্যবান যে তোমাদের লোকেরা তোমাদের বাঁচাতে এখান অবধি পৌঁছে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত তোমাদের এই ভাগ্যটা সীমিত সময়ের জন্য ছিল।
বলেই একটা ছুরি গলায় বসিয়ে দিল তার। টান দিতেই দ্বিখণ্ডিত হয়ে গেল গলার প্রতিটা রক্তনালী। এরপরই নওশাদের পেছনে এসে দাঁড়ায় সে। এক হাতে নওশাদের চুল মুঠো করে ধরে মুখটা উপর করে নিল তার। অতঃপর সেই মুখে চেয়ে শান্তস্বরে বলল, কি যেন বলেছিলে তুমি? ও হ্যাঁ, তোমায় বাঁচিয়ে রাখলে তুমি প্রতিটা ফোঁটা রক্তের জন্য আমাদের আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। বলেই থামলো বিহান। খানিকটা সময় নিয়ে ফের বলল, গুরুজনেরা একটা কথা বলে, যে সাপ হতে ছোবল খাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাকে বাঁচিয়ে রাখতে নেই। তাছাড়া এমনিতেও আমরা আমাদের কাজের কোনো সাক্ষী রাখি না। বলেই ফের থামল সে। রক্তাক্ত ছুরিটা রাখলো নওশাদের গলায়, যা চেপে ধরে ধীরে ধীরে টান দিতে কাটতে শুরু করে একটু একটু করে। রক্ত ছিটকে পড়তে শুরু করে সামনের দিকে। বিহানটা দেখে পৈশাচিক আনন্দ নিতে নিতে শান্তস্বরে বলল, চিন্তা করো না, শীঘ্রই তুমিও তোমার পুরো পরিবারের সঙ্গে মিলিত হতে যাচ্ছ। সামনে ঝুলে থাকা লাশগুলোর দিকে চেয়ে চোখ বুজে একটা শ্বাস ছাড়ল রিজওয়ান। অতঃপর কয়েকজনকে লাশগুলো নামানোর আদেশ দিয়ে নিজের মাঝে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে স্বাভাবিকভাবে সম্পূর্ণ হলো বিয়েটা। রাত গভীর হতেই রাজ ও আরোহীকে শুভকামনা জানিয়ে একে একে চলে গেল সকল অতিথি। রাজও হাসি মুখে তাদের বিদায় দিতে ব্যস্ত। অতিথিদের বিদায় দেওয়া সম্পূর্ণ হতেই তাদের দুজনকে নিয়ে যাওয়া হয় ঘরের ভেতর। হেঁটে যাওয়া পুরোটা পথ আরোহী শক্ত করে ধরেছিল রাজের এক হাত। রাজও অনুভব করছিল তা, তবে স্বাভাবিক রাখলো নিজেকে। তাদের জন্য সাজানো ঘরটায় দাঁড়িয়ে রইল নিবিড় ও তুষার। কাজ সব ঠিকঠাক হয়েছে কিনা ভালোভাবে পর্যবেক্ষণ করে নিচ্ছে তারা। সম্পূর্ণ ঘর জুড়ে ভরে আছে কাঁচা ফুলের ঘ্রাণ। তাদের ঘর প্রস্তুত করার আগ অবধি রাখার জন্য তাকে অন্য একটা ঘরে নিয়ে গেল রাজের মা, যেখানে এই মুহূর্তে বসে এক হাতের আঙুল দিয়ে অন্য হাতের আঙুল কসলাচ্ছে আরোহী। যেন জীবনের সবচেয়ে বড় নার্ভাস সময়টুকু অতিবাহিত করছে সে। তা পাশে বসেই তাকে সঙ্গ দিয়ে ভালো মন্দ সবটা বুঝিয়ে দিচ্ছেন ফরিদ আন্টি। আরোহীর নার্ভাস ভাবটুকু কাটাতে তার এক হাত নিজের দু হাতের মুঠোয় নিলেন ফরিদ আন্টি। আরোহী তার দিকে দৃষ্টিপাত করতেই তিনি স্বাভাবিক স্বরে বললেন, আজ থেকে নিজের ঘরকে নিজের স্বপ্নের মতো করে সাজিয়ে নিও। আর আমি যা যা বলেছি মনে আছে তো? হ্যাঁ সূচক হালকা মাথা নাড়ালো আরোহী। এর মাঝেই রুমে প্রবেশ করলেন রাজের মা। তার সাথে প্রবেশ করে রিমি, ফারিহা ও তৃষা। আরোহীর বুঝতে সময় লাগেনি, তাকে নিয়ে যেতে এসেছে তারা। রাজের মা হাত বাড়াতেই তার হাত ধরে বিছানা থেকে উঠে দাঁড়ালো আরোহী। অতঃপর আরোহীর মাথায় হাত রেখে দোয়া করে দিলেন তিনি। আরোহীকে নিজের মেয়ের মতো কাছে টেনে মাথার একপাশে চুমু এঁকে দিয়ে বললেন, তোমাদের সংসার হাসি খুশিতে ভরে থাকুক সারা জীবন। আল্লাহ যেন আমার ছেলে ও তোমার জীবনটা স্বর্গ সুখ দিয়ে ভরিয়ে তোলে। আজ থেকে আমি আমার ছেলের দায়িত্ব তোমার হাতে তুলে দিচ্ছি। আমার ছেলেটার যত্ন নিও মা। আমরা চলে গেলেও যেন সে কখনো নিজেকে একা অনুভব না করতে পারে। বিপরীতে আরোহী নমনীয় স্বরে বলল, চিন্তা করবেন না মা, আমি তার খেয়াল রাখবো। আমার সর্বোচ্চ চেষ্টা করব তার যত্ন নেওয়ার। আর কখনোই আমি তাকে একা অনুভব করতে দেব না। রাস্তার একপাশে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল বিহান। ঠান্ডায় শরীরটা শিরশির করে উঠছে মাঝে মধ্যে, কাজেই দুহাত গুজে রেখেছে বুকের মাঝে। নীরবে বারিশের অপেক্ষায় দাঁড়িয়ে ঠান্ডাকে উপভোগ করছে সে। খানিকটা সময় অতিবাহিত হতেই সেখানে এসে থামলো বারিশের গাড়ি। গাড়ি থেকে নেমেই বিহানের সামনে গিয়ে দাঁড়ালো সে। কাঁধে হালকা হাত ছুঁয়ে বলল, ওয়েল ডান ব্রাদার। বিপরীতে নীরব রইল বিহান। খানিকটা ভেবে বলল, তাহলে তোমার ধারণাটাই সত্য হলো। আকরাম আমাদের মাঝে লুকিয়ে থাকা সেই কুকুর, যে পেছন থেকে কামড় বসানোর ফন্দি আটে। খানিকটা সময় নিয়ে একটা শ্বাস ছাড়লো বারিশ। অতঃপর বলল, গুপ্তচরই সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যারা একদম বৃত্তের কেন্দ্রবিন্দুতে আঘাত করার সক্ষমতা রাখে। বলেই খানিকটা নীরব রইল বারিশ। অতঃপর বিহানের দিকে চেয়ে বলল, রেজওয়ান এখন রাজের খুশি নষ্ট করার মতো ব্যাড নিউজ তাকে দেবে না। দিলেও সে খানিকটা সময় নেবে। এর মাঝেই আকরামকে তার প্রাপ্য বুঝিয়ে দাও। কাজটা গুরুত্বপূর্ণ, তা বিহানেরও অজানা নয়। কাজেই সময় অপচয় না করে দুজন লোককে নিয়ে রওনা দিল সে। ওদিকেই লাশগুলো সামনে নিয়ে খানিকটা ভাবান্তর হয়ে বসে রইল রিজওয়ান। নাহিদ ও নওশাদের পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। এমন একটা মুহূর্তে রাজকে এমন সংবাদ দেওয়া কি আদৌ ঠিক হবে? ভাবতেই একটা তপ্ত শ্বাস ছাড়ল সে, যা ছিল তীব্র ব্যথার্থই পরিপূর্ণ। ফুলে ফুলে সাজানো পুরো কক্ষ, যেখানে খাটের ঠিক মাঝখানে বসে রইল আরোহী। বুকের ভেতরটায় হালকা ধুকধুক করছে তার। নার্ভাস দৃষ্টি দরজার দিকে নিক্ষিপ্ত হচ্ছে কিছুক্ষণ পরপর। বাইরে ফারিহা ও তৃষার গলার আওয়াজ শোনা যাচ্ছে। হয়তো রুমে প্রবেশ করার সময় রাজকে ধরার অপেক্ষায় আছে তারা। রিমিও আছে সেখানে, তবে সে এসবে খুব একটা আগ্রহী নয়। ফারিহার জোড়াজুড়িতেও তৃষার সাথে সেও নীরবে সঙ্গ দিচ্ছে তাকে। এর মাঝেই রাজকে নিয়ে সেখানে উপস্থিত হলো তুষার ও নিবিড়। তবে খানিকটা দূরে পেছন পেছন আসলো রুশান ও নীলায়ও। মেয়েদেরকে দেখে উদ্দেশ্য বুঝতে সময় লাগেনি তাদেরও। এর মাঝেই ফারিহা একটা ফিতা ধরিয়ে দিল রিমি ও তৃষার হাতে। অতঃপর একটা কাঁচি হাতে তাকালো রাজের দিকে। পেছন থেকে তুষার বারবার হাতের এক আঙুল দেখিয়ে কিছু একটা বোঝাতে চাইছে তাকে।
ফারিহা তা দেখেই বুঝে নিল তুষার তাকে টাকার পরিমাণ বোঝাচ্ছে। ফারিহার দৃষ্টি তুষারের দিকে দেখে বিষয়টা লক্ষ্য করলো রাজ। তুষারের দিকে তাকাতেই দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল তুষার। হাতের আঙুলটা মুঠোয় করে নিয়ে নিজের গলা স্পর্শ করে আশেপাশে তাকাতেই ব্যস্ত হলো সে। নিজের মাঝে হালকা হাসলো রাজ। অতঃপর ফারিহার দিকে চেয়ে বলল, তোমাদের জন্য একটা অফার আছে আমার কাছে। কি অফার সেটা ভাইয়া? বলেই খুব আগ্রহ নিয়ে রাজের দিকে তাকালো ফারিহা। রাজ শান্তস্বরে বলল, আগামীকাল বিকেলে তোমাদের শপিং মলে নিয়ে যাবে তুষার ও নিলয়। সন্ধ্যা 6টা থেকে রাত 10টা অবধি তোমরা নিজেদের জন্য যা ইচ্ছা নিতে পারো, অর্থাৎ আনলিমিটেড। বলেই মৃদু হাসলো রাজ। অতঃপর বলল, মনে রেখো সময় 4 ঘন্টা। এমন অফারে খানিকটা ভাবান্তর হয়ে রাইসা ও তৃষার দিকে তাকালো ফারিহা। অতঃপর মুহূর্তেই রাজের হয়ে একটা হাসি দিয়ে বলল, ওকে ভাইয়া, অ্যাকসেপ্টেড। বলেই রাজের হাতে কাছে ধরিয়ে দিল ফারিহা। রাজ ফিতা কাটতেই হাততালি দিল তারা। ফারিহাই সবচেয়ে উত্তেজিত, সাথে তুষারও। এর মাঝেই দরজার শব্দ হতেই খানিকটা চমকে উঠল আরোহী। নিজের অজান্তেই তার হালকা বাচ্চা সুলভ ভয়াত্ম দৃষ্টি গিয়ে পড়ল দরজায়। অতঃপর রাজ ভেতরে প্রবেশ করলে মুহূর্তেই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে মাথা নিচু করে নেয় সে। ওদিকে টেবিলে বসে নিশ্চিন্তে খাচ্ছে আকরাম। সে কক্ষে বিহানের আগমন লক্ষ্য করেই হালকা উঠে দাঁড়াতে চাইল। বিহান হাতের ইশারায় তাকে বসতে বলতেই বসে যায় পুনরায়। আকরাম খানিকটা কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করে বলল, কিছু হয়েছে স্যার? হঠাৎ না জানিয়ে বাকিটা বলার আগেই বিহান স্বাভাবিক স্বরে বলল, আগে খাবারটা শেষ করে নাও। কৌতূহলে এখনো বিহানের দিকে চেয়ে রইল আকরাম। বিহান হালকা হাসি মুখে ফের খাওয়ার ইঙ্গিত দিতেই খাওয়া শুরু করলো সে। বিহান নীরবে বসে রইল তার পাশে থাকা একটা চেয়ারে। অপেক্ষা করলো আকরামের খাবার শেষ হওয়া অবধি। অতঃপর বের করে নিল তার সেই কয়েনটা। উপর দিকে ছুঁড়ে মেরে ক্যাচ নিতেই চোখ বড় বড় করে তাকায় আকরাম, কারণ এর মানেটা তার অজানা নয়। চেয়ার ছেড়ে উঠে তার পেছনে পায়চারি করছে বিহান। কয়েনটা 2 হাতের মুঠো হতে উন্মুক্ত করতেই ঘাড় ঘুরিয়ে বড় বড় চোখ জোড়া সেদিকে নিক্ষেপ করে রাখে সে। হালকা কাঁপার স্বরে বলল, আমি কি কিছু ভুল করেছি ভাই? বলার মাঝেই টেবিল থেকে ছুরিটা হাতে তুলে নেয় আকরাম। বিহান কিছু বলার আগেই আঘাত করতে গেলে তার সেই হাতে লাথি বসিয়ে দেয় বিহান। আকরামের হাত থেকে ছুরিটা ছিটকে গিয়ে পড়ল ফ্লোরে। অতঃপর বিহান তার গলা চেপে ধরে টেবিলে শুয়ে বলল, ভাগ্যিস কয়েনে তোমার মৃত্যুর দিকটা ভেসে ওঠেনি, আমার হাত থেকে বেঁচে গেলে। কারণ আমি নিয়ম ভাঙতে পছন্দ করি না, অর্থাৎ বারিশই তোমার সিদ্ধান্ত নিবে। রাত তখন 3টা। ভেজা চুল তোয়ালে দিয়ে মুছতে মুছতে বারান্দায় গিয়ে দাঁড়ালো রাজ। ফোন বের করে কল দিল রেজওয়ানের নাম্বারে। খানিকটা সময় বাজলো সেই ফোন। অতঃপর একটা শ্বাস ছেড়ে তার রিসিভ করলো রিজওয়ান। কানে তুলতেই রাজ শান্ত স্বরে বলল, তোমার কলের আশায় ছিলাম আমি। রেজওয়ান খানিকটা সময় নিয়ে হালকা নিচু স্বরে বলল, তাদের জীবিত উদ্ধার করতে পারিনি আমরা পৌঁছে দেখি তাদের লাশগুলো ঝুলিয়ে রাখা ছিল। চোখ বুজে নিল রাজ। মুহূর্তেই বলে উঠল, তুমি এটা এখন বলছো আমাকে? রেজওয়ান ফের হালকা নিচু স্বরে বলল, জীবনের এমন একটা দিনে আপনার অনুভূতি নষ্ট হোক তা চাইনি। একটা শ্বাস ছাড়ল রাজ। মুহূর্তেই ফোন রেখে কল দিল আকরামের নাম্বারে। দেখে ফোন বন্ধ। হাতের মুঠো শক্ত করে চেপে ধরল রাজ। চেহারায় তীব্র রাগ ফুটে উঠতেই পেছনে কারো উপস্থিতি লক্ষ্য করে সে। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে ঘুরে দাঁড়ালো সে। আরোহীর তার মুখের দিকে চেয়ে বলল, খারাপ কিছু হয়েছে? নিজেকে স্বাভাবিক রাখলো রাজ। হালকা একটা শ্বাস ছেড়ে আলতো করে হাত রাখলো আরোহীর গালে। অতঃপর বলল, তেমন কিছু না। আরোহী মুহূর্তেই বলল, আপনাকে আমি বুঝতে পারি। আর কিছু বলতে পারল না রাজ। নীরব রইল খানিকটা সময়। অতঃপর হাত বাড়িয়ে বুকে জড়িয়ে নিল আরোহীকে। তার অন্যরকম এই চেহারা যেন আরোহীর দৃষ্টি থেকে আড়াল করা যায়। কিন্তু খানিকটা সময় অতিবাহিত হতেই সে বুঝতে পারে এটা তার ঝড় বয়ে চলা অশান্ত হৃদয়কে শান্ত করার এক অদ্ভুত নিরাময়। অন্যদিকে আকরামের মুখোমুখি দাঁড়িয়ে আছে বারিশ। আকরামের 2 হাত পেছন থেকে বেঁধে রাখা। বারিশ হাতে থাকা ছুরিটা দিয়ে একটা আপেলে কেটে মুখ দিয়ে বলল, হয়তো তোমার উদ্দেশ্যটা ঠিক, কিন্তু স্থান নয়। বলেই আকরামের দিকে তাকায় সে। খানিকটা ভ্রু কুঁচকে বলল, তুমি আমার বাবার বিশ্বস্ত সেবক ছেলে, তাহলে রাজ কিভাবে তোমাকে ব্রেইন ওয়াশ করলো বলো তো? খানিকটা সময় নীরব রইল আকরাম। অতঃপর বলল, আমার চলার পথটা ভুল ছিল। কিছু সময়ের জন্য আমি ভুলে গিয়েছিলাম দুনিয়ার জীবনটা ক্ষণিকের। যেভাবে এসেছিলাম ঠিক সেইভাবেই ফিরে যেতে হবে একদিন। কেবল আমি না, তোমাকেও। বারিশের বুঝতে বাকি নেই, আকরাম তার ভ্রম থেকে বেরিয়ে গেছে। সত্যটা অনুভব করতে শিখে গেছে সে একবার মন থেকে মৃত্যুর মতো সত্যটা অনুভব করতে পারে। যে একবার মন থেকে মৃত্যুর মতো সত্যটা অনুভব করতে পারে সে কখনো পথ হারায় না, বরং সঠিক পথের সন্ধান করে। কাজেই বারিশ খানিকটা নীরব থেকে বলল, এটাই তবে কারণ? বিপরীতে আকরাম তার দিকে চেয়ে বলল, তুমি কি মনে করো রাজ এমন এক শিকার যাকে তুমি শিকার করতে পারবে? বলেই হালকা থামল সে। অতঃপর ফের বলল, মনে রেখো তোমার পরিণতিও একদিন তোমার বাবার মতো হবে। এবার মুহূর্তেই হাতে থাকা ছুরিটা আকরামের থুতনির নিচ দিয়ে উপর দিকে গেঁথে দিল বারিশ, যা জিহ্বা কেটে বরাবর মস্তিষ্কে গিয়ে পৌঁছালো, অর্থাৎ
বোঝালো বারিশ তার অহেতুক বকবক শুনতে ইচ্ছুক নয়। মুহূর্তেই রক্তে ভেসে যায় বারিশের হাত, কিছু রক্ত ছিটকে পড়লো তার মুখেও। সে রক্ত মুখে নিয়েই বারিশ তার কানের খুব কাছে গিয়ে নীরবতা ভেঙে গম্ভীর স্বরে বলল, তুমি শিকার হও কিংবা শিকারী তা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এমন কুকুর হয়েও না যা শিকারীকেই শিকারের ফাঁদে টেনে নিয়ে যায়। আসসালামু আলাইকুম। আজকের পর্বটা এখানেই শেষ। পরবর্তী পার্ট আসলে অবশ্যই আপনাদেরকে শোনাবো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।